প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ কিছু জাবেদা নিয়ে। এগুলো পরীক্ষা মাস্ট বি আসবেই, আমি কিন্তু এখানে স্পষ্ট লিখে দিয়েছি আসবেই, মানে এটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম অধ্যায় বলো, দ্বিতীয় অধ্যায় বলো বা এই অন্য ক্ষেত্রে আমাদের এই এই জাবেদাগুলো আসবেই। তার প্রথমে দেখতে পাচ্ছ আমি লিখেছি যে ধারে অথবা এই বাকিতে ক্রয়ের করা হলো। যদি ধারে অথবা বাকিতে ক্রয় করা হয় তাহলে এই জাবেদাটা কীরকম হবে? আমরা জানি অলওয়েজ ক্রয় হচ্ছে ডেবিট, অলওয়েজ ক্রয় ডেবিট, তাহলে ক্রয় হবে ডেবিট। আর যেহেতু ধারে বা বাকিতে ক্রয় করা হয়েছে তার জন্য আমাদের লিখতে হবে পাওনাদার। আমরা প্রদ হিসাব দিলেও হবে। তাহলে কীরকম হচ্ছে জাবেদাটা? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আচ্ছা, আমি দ্বিতীয়তে লিখেছি ধারে অথবা বাকিতে পণ্য বিক্রয়, বিক্রয় অলওয়েজ ক্রেডিট। বিক্রয় যদি অলওয়েজ ক্রেডিট হয়, আমি এখানে তো ধারে করেছি, ধারে বিক্রয় করেছি। যদি ধারে বিক্রি করি তাহলে আমাদের অবশ্যই দেনাদার আসবে। আমরা যদি এখানে প্রাপ্য হিসাবে ইউজ করি তবুও হবে। তাহলে ধারে বিক্রি করলেই আমাদের দেনাদার আসছে, আর যদি ধারে আমরা ক্রয় করি তাহলে আমাদের আসবে পাওনাদার। এখন জাবেদার হবে এরকম যে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ধারে যদি বিক্রয় করা হয় দেনাদার হিসাব হবে ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তারপরে জাবেদার আমি লিখেছি, এটাও বেশ গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে বিনামূল্যে পণ্য বিতরণ করা হলো। বিনামূল্যে পণ্য বিতরণ যে কথা, বিতরণের সমর্থক নাম হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন একই কথা, বিজ্ঞাপন একটা ব্যয়। আমরা জানি ব্যয় অলওয়েজ ডেবিট উদ্বৃত্তই প্রকাশ করে। তাহলে বিজ্ঞাপন হচ্ছে ডেবিট, আর যেহেতু আমি পণ্য বিতরণ করছি তার জন্য আমরা ক্রয় ক্রেডিট করেছি। তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, তারপরে জাবেদাটি হচ্ছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন। মালিক কথাটা যদি উল্লেখ থাকে এই লেনদেনের মধ্যে তাহলে আমরা অবশ্যই এটার জন্য উত্তোলন ব্যবহার করতে পারি। মালিক কর্তৃক উত্তোলন করলে অবশ্যই উত্তোলন লিখতে পারি। তাহলে জাবেদা হবে এরকম, উত্তোলন হিসাব ডেবিট, আর পণ্য কথা থাকাতে আমরা লিখবো ক্রয় হিসাব ক্রেডিট। এই হলো আমাদের মালিক কর্তৃক পণ্য উত্তোলনের জাবেদা। তারপরে বলা আছে ব্যাংক হতে ব্যবসায়ের প্রয়োজনে উত্তোলন। ব্যাংক হতে ব্যবসায়ের প্রয়োজনে উত্তোলন, যদি ব্যবসায়ের প্রয়োজনে উত্তোলন করা বলা হয় থাকে তাহলে কিন্তু আমরা উত্তোলন লিখতে পারবো না। উত্তোলন থাকা সত্ত্বেও আমরা উত্তোলন লিখতে পারবো না, কারণ প্রয়োজন ব্যবসা বা প্রতিষ্ঠানের। তাহলে জাবেদাটা কীরকম হবে? ব্যবসার প্রয়োজনে যদি উত্তোলন করা হচ্ছে অবশ্যই প্রতিষ্ঠানের নগদ টাকার প্রয়োজন, যার জন্য আমাদের নগদ টাকা বৃদ্ধি পাবে। তাহলে লিখবো নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ ব্যাংক হতে টাকাটা তোলা হয়েছে, মানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা তোলা হয়েছে। তাহলে জাবেদা হবে এরকম, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু এখানে ব্যবসা কথাটা বা এই কারবার কথা উল্লেখ রয়েছে এর জন্য আমরা অবশ্যই নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট দিব। কিন্তু এর নিচে দেখতে পাচ্ছ আমি আরেকটা জাবেদা লিখেছি যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক উত্তোলন। এটি আমরা পাশাপাশি লিখেছি এই কারণে যেন আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, ব্যক্তি রিলেটেড কথাবার্তা বা মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন, তাহলে অবশ্যই আমি উত্তোলন কথা ইউজ করতে পারি। তাহলে এখন জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ এখন মালিক বা ব্যক্তি এই উত্তোলন করছে, যার জন্য আমরা লিখবো। তাহলে আমরা অবশ্যই এখানে উত্তোলন ব্যবহার করতে পারি। উত্তোলন হিসাব ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু ব্যাংকের অর্থ কমেছে। আচ্ছা, এখানে আমি লিখেছি আন্তঃফেরত যে কথা, বিক্রয় ফেরতে কি কথা, এই 2000 টাকা। আন্তঃফেরত আর বিক্রয় ফেরত সিমিলার ওয়ার্ড। তাহলে বিক্রয় হলে যদি আমাদের ক্রেডিট হয় তাহলে অবশ্যই বিক্রয় ফেরত হবে ডেবিট। তাহলে বিক্রয় ফেরত লিখবো ডেবিট। আর এই যে আন্তঃফেরত মানে ফেরত আমার কাছে এসেছে, এই ফেরতটা আমি কার কাছ থেকে পেয়েছি? অবশ্যই দেনাদার। আমি যদি টাকাও পাই দেনাদার কাছ থেকেই পাবো, ফেরত পেলেও আমি দেনাদার কাছ থেকেই পাবো। তাহলে আমার জাবেদার ভাই এরকম, বিক্রয় এই ফেরত হবে ডেবিট বা আন্তঃফেরত ডেবিট, আর দেনাদার ক্রেডিট। আমি যে ফেরতটা পেয়েছি অবশ্যই আমাকে দেনাদার দিয়েছে। হ্যাঁ, তাহলে জাবেদার এরকম হয়, বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তারপরে লিখেছি বই ফেরত অথবা ক্রয় ফেরত 1000 টাকা। বই ফেরত বা ক্রয় ফেরত সিমিলার ওয়ার্ড। ক্রয় ফেরত, ক্রয় যদি ডেবিট হয় অবশ্যই ক্রয় ফেরত ক্রেডিট হবে। আর এই যে ফেরতটা বা বই ফেরত মানে আমি বাইরে ফেরতটা পাঠিয়েছি, আসলে আমি উদ্দেশ্য করেছি পাওনাদারকে। আমি বই ফেরত করেছি পাওনাদারের উদ্দেশ্যে, বা আমি যদি পরিশোধও করি অবশ্যই পাওনাদারকে পরিশোধ করব। তাহলে পাওনাদার হবে ডেবিট আর ক্রয় ফেরত হবে ক্রেডিট, কারণ ক্রয় ডেবিট, ক্রয় ফেরত অলওয়েজ ক্রেডিট। তারপরে দেখতে পাচ্ছ আরও একটি ইম্পর্টেন্ট জাবেদা, এখানে বলা আছে দেনাদার হতে 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 19,000 টাকা পাওয়া গেল। এই জায়গায় আমার 3টি জাবেদা হবে, আর 3টি জাবেদা হওয়ার কারণ হচ্ছে দেনাদার হতে 20,000 টাকা আমি পেয়েছি, দেনাদার কাছে আমি পেতাম 20,000 টাকা, সেই স্থলে আমি পেয়েছি 19,000 টাকা। তাহলে আমার অবশ্যই নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, যার জন্য আমি লিখবো নগদান হিসাব
ডেবিট 19,000 টাকা। নগদ টাকা যদি কোনো কারণে বৃদ্ধি পায় আমি নগদান ডেবিট লিখবো, কোনো কারণে যদি নগদের অর্থ কমে যায় বা হ্রাস পায় তাহলে আমি নগদটাকে ক্রেডিট দিতে লিখবো। এখন যেহেতু আমি দানাদারের কাছ থেকে টাকাটা পেয়েছি, আমার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, যার জন্য আমি লিখেছি নগদান হিসাব ডেবিট 19,000 টাকা। আর এই জায়গায় আমি কিন্তু তার কাছে পেতাম 20,000 টাকা এবং পূর্ণ নিষ্পত্তি করেছি আমার স্ব ইচ্ছায়, তাহলে আমি 1,000 টাকা আমি ছাড় দিয়েছি, মানে আমি বাট্টা প্রদান করেছি দেনাদারকে। এর জন্য আমি লিখেছি বাট্টা প্রদান 1,000 টাকা ডেবিট, আর পুরো দেনাদারটা ক্রেডিট করে দিয়েছি, কারণ দেনাদার একটা সম্পদ, এই সম্পদ এখন হ্রাস পেয়েছে, যার জন্য আমাদের দেনাদার হিসাব ক্রেডিট করতে হবে। আর পুরো দেনাদারের পরিমাণ ছিল 20,000 টাকা, এর জন্য লিখলাম 20,000 টাকা। তাহলে জাবেদার কেমন দাঁড়াচ্ছে? নগদান ডেবিট, বাট্টা প্রদান ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তারপরে জাবেদাটি আরও ইম্পর্টেন্ট একটি জাবেদা, এখানে বলা হচ্ছে পাওনাদারকে 40,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে চেকে মাধ্যমে 39,000 টাকা পরিশোধ করা হলো। এই জায়গায় আমি পাওনাদারকে পরিশোধ করেছি, এতে করে আমার এই চেকের মাধ্যমে পরিশোধ করেছি, আমার ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে বা কমেছে। আর যেহেতু পূর্ণ নিষ্পত্তির কথা বলা হচ্ছে, আমি ধরে নেব এখানে আমি কিছু বাট্টা পেয়েছি, আমি কাকে পরিশোধ করেছি? পাওনাদারকে। তাহলে এখন আমার দায় হ্রাস পেয়েছে, তাহলে আমি লিখবো পাওনাদার হিসাব ডেবিট, আর পাওনাদার পরিমাণ ছিল 40,000 টাকা, লিখলাম ডেবিট। আর এই জায়গায় আমি যেহেতু কিছু বাট্টা পেয়েছি, এর জন্য আমি লিখেছি বাট্টা প্রাপ্তি, আমার একটা আয়, বাট্টা প্রাপ্তি হিসাব দিয়েছি ক্রেডিট, আর বাট্টার পরিমাণ হলো 1,000, কারণ 40,000-এর স্থলে আমি তাকে 39,000 টাকা পরিশোধ করেছি, তাহলে বাট্টা অবশ্যই 1,000। আর আমি চেকের মাধ্যমে যেহেতু পরিশোধ করেছি, ব্যাংক হিসাব ক্রেডিট করব, আর টাকার পরিমাণ চলো 39,000 টাকা, লিখলাম 39,000 টাকা। যদি আমি এটা নগদে পরিশোধ করতাম, অবশ্যই আমি কি নগদ ব্যবহার করতাম ব্যাংকের স্থলে। তাহলে জাবেদার কিরকম দাঁড়াচ্ছে? পাওনাদার হিসাব ডেবিট, বাট্টা প্রাপ্তি হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন যে জাবেদাটা দেখতে পাচ্ছ এটি বেশ ইম্পর্টেন্ট এবং একটি পেঁচালো জাবেদা। এই জাবেদাটা হচ্ছে মুনাফাবিহীন বিক্রয় 1,000 টাকা। এটা অনেক ইম্পর্টেন্ট। মুনাফাবিহীন বিক্রয় যদি বলা থাকে, এটা জাবেদাটা এরকম যে বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এটাই হয়তো প্রথম যেখানে বিক্রয় হয়েছে ডেবিট আর ক্রয় হয়েছে ক্রেডিট। তোমার যদি বলা হয় যে কোন জাবেদায় বা কোন লেনদেনের কারণে বিক্রয় হিসাব ডেবিট হয় এবং ক্রয় হিসাব ক্রেডিট হয়, তাহলে একমাত্র বলবা যে মুনাফাবিহীন বিক্রয়। এটা এমন একটি লেনদেন যার জন্য বিক্রয় হয় ডেবিট আর ক্রয় হয় ক্রেডিট। আচ্ছা, পরে যাবে যেটা হচ্ছে ব্যাংকে জমাদান 2,000 টাকা। এটা বেশ ইজি জাবেদা। ব্যাংকে জমাদান, আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পেয়েছে, যার জন্য লিখবো ব্যাংক হিসাব ডেবিট, আমার নগদ টাকা হ্রাস পেয়েছে, যার জন্য আমি লিখবো নগদান হিসাব ক্রেডিট। তারপর যাবে যাচ্ছে আগুনে বিনষ্ট পণ্য 1,000 টাকা। বিনষ্ট পণ্য বা দুর্ঘটনাজনিত এই পণ্য বিনষ্ট এরকম কথা বলা থাকলে এটাকে আমি বলবো এক কথা বিবিধ ক্ষতি, যার জন্য বিবিধ ক্ষতি মূলত ব্যয় রিলেটেড, সকল ব্যয় ডেবিট, যার জন্য আমি লিখবো এই বিবিধ ক্ষতি ডেবিট। আর যেহেতু পণ্য আমার নষ্ট হয়েছে বা বিনষ্ট হয়েছে, পণ্যর জন্য আমি আনবো ক্রয়কে, মানে আমার ক্রয় হ্রাস পেয়েছে, যার জন্য লিখবো ক্রয় ক্রেডিট। তাহলে জাবেদার হচ্ছে এরকম বিবিধ ক্ষতি ডেবিট, ক্রয় ক্রেডিট। তারপরে দেখতে পাচ্ছ লেখা আছে যে ক্যাশ বাক্সতে 100 টাকা চুরি, এটা এক ধরনের বিবিধ ক্ষতি, যার জন্য আমি লিখবো বিবিধ ক্ষতি ডেবিট। আর যেহেতু নগদ টাকা আমার চুরি হয়েছে বা নগদ টাকা কমেছে, যার জন্য লিখবো নগদান হিসাব ক্রেডিট। এই হলো আমার জাবেদাটা। তারপরে এখন যেটি আমি এনেছি এটি আরও গুরুত্বপূর্ণ নগদান বইয়ের জন্য। এখানে বলা আছে যে সকল লেনদেন নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না। আমি দেখতে পাচ্ছ এখানে 4টা স্টেপ দিয়েছি, তোমরা এই 4টা স্টেপ যদি রপ্ত করতে পারো, খুব সহজেই তোমরা অ্যাডভান্স করতে পারবে এবং তুমি নগদান বই একদম এই কি বলবো একদম সঠিকভাবে তুমি এটাকে এই সলিউশন করতে পারবে। তাহলে 4টা স্টেপ কি? যে সকল লেনদেন নগদান বই অন্তর্ভুক্ত হবে না। প্রথমে লিখেছি ধারে অথবা বাকিতে ক্রয় অথবা বিক্রয়, কারণ এটা অনগদ, এটা কোনো সময় নগদ না, যেহেতু আমি বাকিতে ক্রয় করেছি, আমার ইনস্ট্যান্ট কোনো টাকা পেড করতে হয় নাই, যার জন্য এটাকে আমি বলবো অনগদ লেনদেন। এবং দ্বিতীয়টি লিখেছি অবচয় বা অবলম্বন, এগুলো আসলে কোনো সময় নগদে হয় না, এটা একটা অনগদ লেনদেন। তৃতীয়টা হচ্ছে পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন করলে আসলে টাকার কোনো পরিবর্তন ঘটে না, মানে নগদ টাকার কোনো পরিবর্তন ঘটে না। পণ্য বিতরণ করলে নগদ টাকার কোনো পরিবর্তন ঘটে না, তাহলে এই দুইটাকে আমি বলতে পারি অনগদ লেনদেন। আর চতুর্থটা হচ্ছে এরকম নোট বা প্রাপ্য বিল বা প্রদেয় বিলের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয়। এইগুলোর মাধ্যমে যদি আমি পণ্য ক্রয় বিক্রয় করি, আমার ইনস্ট্যান্ট কোনো টাকা পেড করতে হয় না, এটা একটা আসলে প্রতিশ্রুতি যে আমি এই টাইমের ভিতরে পরিশোধ করব, এখন ইনস্ট্যান্ট আমার করতে হবে না। তাহলে এই কথাগুলো যদি প্রশ্নে থাকে বা লেনদেনে থাকে, আমি অবশ্যই এগুলোকে অনগদ এই নগদান বই আনবো না, কারণ এটিকে আমি এই নগদান বই লিপিবদ্ধ করবো এই কারণে, এটির কারণে আমার নগদ টাকার হ্রাস বৃদ্ধি হয়নি। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছ আরও বেশি একটা ইম্পর্টেন্ট টপিক, এটা বলা হচ্ছে যে অনগদ লেনদেনের পরিমাণ।
এখানে বলা ছিল কোনগুলো নগদ আনবে আসবে না, আর এখানে বলা হচ্ছে অনগদ এই লেনদেনের পরিমাণ একটু পার্থক্য আছে, আবার সিমিলারিটিও আছে। দেখে নাও, এখানে বলা হচ্ছে অনগদ লেনদেন। আসলে অনগদ লেনদেন বলতে আমি এরকম লেনদেনগুলোকে বোঝাচ্ছি যেগুলো আর কোনো সময় নগদে রূপান্তর হওয়ার পসিবিলিটি নেই, আর কোনো সময় নগদে রূপান্তর হবে না, এগুলোকে বলে অনগদ লেনদেন। প্রথমটা দেখতে পাচ্ছ যে আমি লিখেছি যে কোনো অবচয় স্থায়ী সম্পদের, এগুলো যে অবচয় হয় এর জন্য নগদ টাকা কোনো সময় পরিশোধ আর করতে হবে না, আর এগুলোর জন্য নগদের কোনো পরিবর্তন ঘটেও না। তাহলে অবচয়কে আমি ধরে নেব একটি অনগদ লেনদেন। দ্বিতীয়তে বলা হচ্ছে পণ্য উত্তোলন, পণ্য বিতরণ, এগুলো অনগদ লেনদেন। এগুলোর জন্য আমাদের কোনো টাকা নগদ পেড করতে হয় না, যার জন্য আমি এটাকে আমি অনগদ লেনদেনই ধরে নেব। তৃতীয়তে বলা হচ্ছে দেনাদারের বাট্রা, পাওনাদারের বাট্রা। দেনাদার যখন আমাকে টাকা পরিশোধ করে আমি স্ব ইচ্ছা নিষ্পত্তিতে দেনাদারকে কিছু ছাড় দিয়ে থাকি, 100 টাকা 200 টাকা, এই ছাড়টা আর কোনো সময় আমি চাই না যে আমাকে পরিশোধ করো। আমি যেহেতু চাই না, এটা আর কোনো সময় নগদে রূপান্তর হবে না, তাহলে আমি বলতে পারি এটি অনগদ লেনদেন। সেমভাবে পাওনাদারকে আমি পরিশোধকালে পাওনাদার আমাকে কিছু বাট্রা দেয়, এবং পাওনাদার আর কোনো সময় এটা চায় না যে আমাকে এটা পরিশোধ করো, তাহলে আমি এটাকে অনগদ লেনদেন ভাববো। যেগুলো আর কোনো সময় পসিবিলিটি নেই নগদে রূপান্তর হওয়ার, এগুলোই আসলে অনগদ লেনদেন। তারপরে দেখতে হচ্ছে পণ্য বিনষ্ট, পণ্য আগুনে বিনষ্ট পণ্য, এইগুলোকে আমি বলবো অনগদ লেনদেন। এতে করে পণ্য হ্রাস পায়, আমার নগদ টাকা হ্রাস পায় না। এখানে আরও একটি বিষয় দ্রষ্টব্যলিকে একটা ইম্পর্টেন্ট কথা বলেছি যে ধারে ক্রয়, ধারে বিক্রয়, এগুলো এক প্রকার নগদ লেনদেন। আসলে ডিরেক্ট বলা যাবে না। এখন বলতে পারো এগুলো কীভাবে নগদ লেনদেন হলো। আসলে আমি ধারে যে ক্রয় করলাম বা বিক্রয় করলাম, এটা একটা সার্টেন টাইমের পরে আমি পরিশোধ করব, মানে এটা আবার পসিবিলিটি আছে নগদে রূপান্তর হওয়ার, ঠিক আছে? তাহলে এটাকে আমি অনগদ লেনদেন বলবো না, কারণ এটা পসিবিলিটি আছে আবার নগদে রূপান্তর হওয়ার। কারণ ধারে যদি ক্রয় করা আছে, আমি আবার এটি পরিশোধ করবো নেক্সট টাইম। সেমভাবে ধারে যদি আমি বিক্রয় করছি, আমাকে পরিশোধ করবে। এগুলা, এই দুইটা লেনদেনকে আমি অনগদ বলবো না, আর এছাড়া এগুলোকে অবশ্যই আমি অনগদ লেনদেন বলবো। এই ছিল তোমাদের আজকের ভিডিও।